গত এক বছরে প্রায় 700 আর্টিকেল প্রকাশিত হয়েছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জয়গান গেয়ে কিংবা তার পররাষ্ট্রনীতির জয়গান গেয়ে অথবা তার যে নীতি সঠিক আছে সেটিকে তার অবস্থান সঠিক ব্যাখ্যা করে। এই সমস্ত লেখালেখি যারা করেন সেই সব অন্তত ৩৫ জন লেখকের নাম পাওয়া গিয়েছে, যাদের ৩৫ জন মিলে 700 আর্টিকেল তারা লিখেছে বিদেশি গণমাধ্যমে, এবং এর অধিকাংশই বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এএফপির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ৩৫ জন লেখক এর সবই ভুয়া, এমনকি তাদের নাম পরিচয়, তাদের শিক্ষাগত যোগ্যতা যেসব ব্যবহার করা হচ্ছে সবই ভুয়া। আর এই যে 700 আর্টিকেল তারা লিখেছেন, যে আর্টিকেলগুলো বিভিন্ন সিনহুয়া অর্থাৎ চাইনিজ গণমাধ্যম অথবা জিওপলিটিক্যাল অথবা মডার্ন ফরেন পলিসি নামক যে সমস্ত জার্নালে প্রকাশিত হয়েছে, এর সবগুলোই ভুয়া এবং ফেক রাইটার এমন একটি ব্যাপক অনুসন্ধান তৈরি করেছে সংবাদ সংস্থা এএফপি। বিষয়টি নিয়েই নিউজ এক্সটেনশনের শিরোনাম, উন্নয়নের কলাম লিখছে রসময় গুপ্তরা। ডরিন চৌধুরী, অথার অ্যাট মডার্ন ডিপ্লোম্যাসি। ডরিন চৌধুরী যতগুলো কলাম লিখেছেন দ্য ফরেন পলিসিতে, আমরা এর শিরোনামগুলো আপনাদের একটু দেখাই, আপনারা সে দেখতে পাচ্ছেন যে লিখেছেন লোকেটিং বাংলাদেশ ইন জাপানস নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাম্বিশন, আবার লিখেছে এক্সপেকটেশনস অফ UNLDC 5 কনফারেন্স বাংলাদেশ পার্সপেক্টিভ, লিখেছে যে প্রেজ অর দি ডেভেলপমেন্ট অফ র্যাব ইন দ্য লাস্ট ইয়ার, আপনারা সেই কলমটা দেখতে পাচ্ছেন রাইট, প্রেজ অর দি ডেভেলপমেন্ট অফ র্যাব ইন দ্য লাস্ট ইয়ার। আবার এই কলাম আবার ছাপে ডেইলি স্টার। কিন্তু উন্নয়নগুলো বেশিরভাগই শেখ হাসিনাকে কেন্দ্র করে, এবং চাইনিজ বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট বিশেষত সব মেগা প্রকল্প আছে সেসবগুলোকে প্রেজ করে অর্থাৎ প্রশংসা করে। আর লেখিকাদের একজন হচ্ছে যাকে নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে এই ডরেমন চৌধুরী। ডরেমন চৌধুরী না, দুঃখিত, ডরিন চৌধুরী। তো ডরিন চৌধুরীর কে সেটি খুঁজেছেন এএফপির যে অনুসন্ধানী প্রতিবেদক কদরুদ্দিন শিশির, যার নাম প্রকাশিত হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে যে নেদারল্যান্ডের একটি ইউনিভার্সিটির। সেই নেদারল্যান্ডের ইউনিভার্সিটিতে এইরকম লেখকের কোনো রেকর্ড নেই বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং একই সাথে তারা গুগলের অন্যান্য যেসব ফ্যাক্ট চেকিং টুলস আছে সেই টুলস দিয়ে তারা দেখেছে যে এই যে লেখিকা, সেই লেখিকার আসল পরিচয় আসলে বৃথি চৌধুরী। তিনি কলকাতার একজন মডেল। শুধু উনি তো নন, আছেন নন্দিতা রয়। তিনি গত বছরের মেতে লিখেছেন যে নতুন ভিসা পলিসি যুক্তরাষ্ট্র যে ঘোষণা করেছে, এটা উইল দিস ভিসা পলিসি ইম্প্যাক্ট ঢাকা ওয়াশিংটন টাইজ। স্বভাবতই এই লেখকের লেখার ভিতরে লিখেছে অবশ্যই এটি বাংলাদেশের জন্য খুব একটা তেমন কোনো ঝামেলা হবে না, এবং এতে বরঞ্চ ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই, এই ধরনের একটি ধারণা দিয়ে এই লেখাটি লিখেছে নন্দিতা রায়। সেই নন্দিতা রায়কে, নন্দিতা রায় হচ্ছে এখানে ডেইলি অবজারভার, আমরা সে মনে আছে যে ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দিয়ে যে 50 জন সম্পাদক বিবৃতি দিয়েছেন, তার একজন হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান। সেই ইকবাল সোবহান সম্পাদিত পত্রিকা দ্য ডেইলি অবজারভার এই কলামটি ছাপিয়েছে। এই কলমে দেখা যাচ্ছে যে তার যে ছবি, সেই ছবি আসলে এটি অ্যাডোব স্টক থেকে নেওয়া, এবং পয়সার বিনিময়ে এই ছবিটি কেনা যাবে, এরকম একটা ছবি। শুধু ছবি কি ভুয়া? এই নন্দিতা রায়ের যে পরিচয় লেখা হয়েছে সেই পরিচয় সূত্র ধরে এপি অনুসন্ধান করতে গিয়েছে, যে দেখে যে এই লেখকের নামে কোনো অস্তিত্ব নাই, এই লেখকের যেই পরিচয় দেওয়া হয়েছে সেই পরিচয়ের কোনো অস্তিত্ব নাই, এবং এটিকে একেবারে ফেক, মেড অফ, বানোয়াট বলে অভিহিত করেছে যেই সংস্থার নাম দেওয়া হয়েছে তাদের গবেষণার মাধ্যমে, তাদের পর্যবেক্ষণের মধ্যে। তো সব কিছু বিবেচনা নিয়ে দেখা যাচ্ছে যে ৩৫ জনকে কেন্দ্র করে এই গবেষণাটি হয়েছে, অনুসন্ধানটি হয়েছে, সেই ৩৫ জনের একজনেরও নাম, ঠিকানায় এবং পরিচয় পাওয়া যায় না। তো তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে কি উন্নয়ন হচ্ছে না? বাংলাদেশের যেসব ঘটনা সেগুলো কি বলার কেউ নেই? অবশ্যই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু এইসব উন্নয়নের পার্সপেক্টিভ সরকার যেভাবে দেখে আর বর্তমানের বাস্তবতার পার্সপেক্টিভ নিশ্চয়ই এটার তফাৎ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই সংবাদগুলো শেয়ার করছে এবং কারা এইটার অর্থায়ন করছে, সেটা একটি বড় প্রশ্ন। সরকার কি অর্থায়ন করছে? চলুন আমরা আরেকটু দেখি কিভাবে সরকার অর্থায়ন করছে। 2022 সালের 14 সেপ্টেম্বর সমকাল একটি প্রতিবেদন করে, নাম হচ্ছে ভালো কলামিস্ট খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারিখটা খেয়াল করবে, প্রায় 1 বছর। আর এই গবেষণার প্রতিবেদন, অনুসন্ধানের প্রতিবেদনও বলছে গত 1 বছর ধরেই মূলত এই লেখাগুলো চাউর হয়েছে। সেই সমকালে সেই সংবাদের ভিতরে লেখা ছিল বিশ্বে বাংলাদেশ বিরোধী নেতিবাচক প্রচারণা মোকাবেলার পাশাপাশি ইতিবাচক প্রচারণার আউটসোর্সিংয়ের মাধ্যমে কলাম লেখক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কলাম লেখককে যথাযথ সম্মানীয় দেওয়া হবে, পাশাপাশি এই কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একটি শাখা খোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কূটনীতি অনুবিভাগের আওতায় নতুন এই শাখার নাম দেওয়া হয়েছে
অভিবাসী কূটনীতি। মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ কমিটির বৈঠকে এই তথ্য জানা গেছে। অর্থাৎ বিষয়টি নিশ্চয়ই আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশ সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোকে প্রচার করার জন্য এবং ইন্টারনেটে যে নেতিবাচক কর্মকাণ্ড বলে সরকার যেগুলোকে বলছে যে সমালোচনা, সেগুলোকে ব্যালেন্স করার জন্য এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ডের একটি এবং সরকারি অর্থ পরিশোধ করে গচ্চা দিয়ে একটি সংঘবদ্ধ প্রচারণা, যেটি এপির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কিন্তু কারা এই অর্থের প্রচারণার পেছনে অর্থ দিচ্ছে সেটি এখনো পর্যন্ত তারা বের করে নাই, কিংবা তারা এই বিষয়ে অনুসন্ধান করেনি। সেটাকে লিঙ্ক করার জন্য আমি গত বছরের সমকালে প্রকাশিত একটি সংবাদের সূত্র ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেন আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারেন। কিংবা আমি আশা করি যে এ সংক্রান্ত এই ফান্ড কোথা থেকে আসলো, কারা জনগণের ট্যাক্সের টাকা এই ধরনের ফেক রহস্যময় গুপ্ত কিংবা অন্যান্য ধরনের লেখক লেখিকা সৃষ্টির কাজে ব্যয় করছে, সেটি নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি আলোচনাটা শেষ করব যে আদৌ কি এই ধরনের প্রচারণা দিয়ে কিংবা এই ধরনের লেখা দিয়ে কোনো লাভ হচ্ছে কিনা সেটি একটু বলার চেষ্টা করব। আপাতত দৃষ্টিতে সাময়িকভাবে হয়তো কিছুটা লাভ সরকারের হয়েছে, এবং সাধারণ মানুষ যারা অনেক কিছু বুঝে না কিংবা যারা তথ্য সোর্স এবং লেখক লেখিকার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা যাচাই করার সুযোগ রাখে না, তারা হয়তো কিছু কিছু লেখার সূত্র শেয়ার করে হয়তো মানুষকে দেখাতে পেরেছেন কিংবা দেখাচ্ছেন যে দেখুন আপনারা যে সমালোচনা করছেন সরকারের উন্নয়ন নিয়ে কিংবা শেখ হাসিনার অবস্থান নিয়ে কে কি লিখছে, কিংবা এই দেখুন বিদেশি কলাম প্রকাশিত হয়েছে, যেটা হয় সাধারণত, তাই না? তো সেটা করার জন্য যারা করছে মূলত অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা যাদের রাজনীতি বিষয়ক সম্যক ধারণা নেই সেই সব মানুষগুলো। কিন্তু শুধু এই তালিকায় কি অল্প শিক্ষিত, ছাত্রলীগের কর্মী এবং সম্যক ধারণা নেই এমন মানুষ খালি এই প্রচারণায় অংশ নিচ্ছেন? না, অংশ নিচ্ছেন সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রত্যেকটা প্রায় যারা তরুণ নেতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তারা। যেমন মোহাম্মদ আরাফাত কয়েকদিন আগে নির্বাচিত হয়ে এসেছেন ঢাকার উপনির্বাচন থেকে হিরো আলমের বিরুদ্ধে একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু এই আরাফাতের টুইটারে আমরা যে দেখলাম যে একের পর এক অখ্যাত অনলাইনগুলোর একেবারে একের পর এক নিউজ। আমাদের পক্ষ থেকে সব কিছু যাচাই করা সম্ভব হয়নি যে আরাফাত যেই সংবাদগুলো শেয়ার করছেন তার টুইটারে তার বিদেশি বন্ধুদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য কিংবা একটা পাল্টা যুক্তি ব্যবহার করার জন্য তার প্রত্যেকটা লেখক কি এক একজন ডরেন চৌধুরী কিংবা এক একজন নন্দিতা রায়, এরকম কিনা আমাদের যাচাই করার সুযোগ হয়নি। আমি ব্যক্তিগতভাবে অন্তত একজন লেখকের প্রোফাইল, জিও পলিটিক্স নামক একটি সংবাদ সংস্থার সংবাদ তিনি ছেপেছেন, শেয়ার করেছেন নিজে ওয়ালে, মোহাম্মদ আরাফাত। আমি এই লেখকের প্রোফাইল ঘাটার চেষ্টা করেছি। আমি লিঙ্কডিনে যেয়ে দেখেছি যে মহা অন্ধকার তার প্রোফাইল। এমন একজন কলাম লেখক যদি এত বিখ্যাত কোনো কলাম লিখে থাকেন, লিঙ্কডিন কিংবা অন্যান্য জায়গায় তার সম্পর্কে নানান রকম আলোচনা, তার কানেকশন অর্থাৎ তার সংশ্লিষ্টতা আছে কোন কোন ব্যক্তির সাথে, তার যোগাযোগ আছে কোন ব্যক্তির সাথে, কোন কোন জার্নালে তিনি লিখছেন, এর সব কিছু বিস্তারিত থাকে অন্তত লিঙ্কডিন প্রোফাইলে। আমরা সেই লিঙ্কডিন প্রোফাইলে একটা মহা অন্ধকার প্রোফাইল খুঁজে পেয়েছি। এই জিও পলিটিক্সের যে সংবাদটি মোহাম্মদ আরাফাত ছেপেছেন তার লেখকের, এমনকি তার ফেসবুকে যেও এই ধরনের কোনো নাম আমার ব্যক্তিগত অনুসন্ধানে আমি খুঁজে পাইনি। আর যে জিও পলিটিক্স যেই সংবাদ সংস্থাটির কথা বলা হচ্ছে তার হেড অফিস ধরা হয়েছে ঢাকায়, এবং এটি ফেসবুকে যেসব ভিডিও শেয়ার করেছে আমরা দেখেছি সেই ভিডিওগুলোর অধিকাংশ হয়েছে 2017-18 সালের নির্বাচনের আগে আর এখন হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এইগুলো হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটি প্রচারণা, যেই প্রচারণার আশ্রয় নিচ্ছে সরকারি দলের শিক্ষিত সামনের দিকে থাকা মানুষ, বিশেষত এমপি আরাফাতের মতো লোকজন। এখন এইসবের মধ্য দিয়ে তারা কি আরেকটা নির্বাচনকে সামনে রেখে একটা ফেক প্রোপাগান্ডা স্টোরি কিংবা একটা ফেক প্রোপাগান্ডার একটা মহোৎসব তারা বুঝিয়ে দিতে চান কিনা? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের আগে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের বেশ কিছু সরকারি নেতৃবৃন্দের প্রোফাইল বন্ধ করে দেয়, যার মধ্যে ছিল মোহাম্মদ আরাফাত। তাদের অভিযোগ ছিল যে মোহাম্মদ আরাফাত এবং অন্যান্যরা গুজব প্রচার করছে, এজন্য তাদের ফেসবুক প্রোফাইল সাময়িকভাবে বন্ধ ছিল। এই নির্বাচনের আগ দিয়ে আবার তারা যেসব সংবাদ কিংবা কলাম তারা শেয়ার করছে এগুলো ফেক কিনা নিশ্চয়ই সামনের দিনে বেরিয়ে আসবে। ডরেন চৌধুরী কিংবা নন্দিতা রায় কিংবা তাকাশ নামুতায়াসী নামক এই ধরনের লেখকদের কলাম বাংলাদেশের রাজনীতিতে ছেপেছেন এবং প্রভাবিত করার চেষ্টা করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় কিনা সেটাও একটি দেখার বিষয়। আরও একটি বিষয় আমি কথা বলে শেষ করব, সেটা হলো অন্তত আইনের বিষয়, আইনের শাসনের বিষয়। দেখুন, প্রথম আলোর একটি প্রতিবেদনে আমাদের চাল মাছ মাংসের স্বাধীনতা লাগবে নামক একটা কোট, অর্থাৎ একটা ছেলের দিনমজুরের কথাকে কোট করার কারণে সেই ছেলের
খোঁজ পাওয়া যায়নি এই অভিযোগে প্রথম আলো সাংবাদিককে জেলে যেতে হয়েছে। অথচ আমরা দেখছি বাংলাদেশের সরকারি দলের ছত্রছায়ায়, প্ররোচনায় এবং তাদের ফান্ডে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ডে বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মকাণ্ডকে নিয়ে একটা ফেক প্রোপাগান্ডার মহোৎসব চলছে, সরকারি টাকা খরচ করে, সরকারি কোষাগারে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে। এটার কোনো জবাবদিহিতা নিশ্চিত হবে কিনা, কেউ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, নিশ্চয়ই এটা একটি বড় প্রশ্ন। আপনারা যারা দেখছেন, ভাবছেন, তারা জানেন যে এটার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। হ্যাঁ, নেবে না, এটাই বাংলাদেশ। কিন্তু আমাদের যে দাবি, আমাদের যে কথা, সেটা আমরা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই অন্তত এই বিষয়গুলো বারবার আলোচনায় আসার দরকার। আলোচনার নাম দিয়েছি উন্নয়নের কলাম লিখছে রসময় গুপ্তরা। ভালো কথা, রসময় গুপ্তকে নিশ্চয়ই বলা হলো না এই আলোচনায়, কিন্তু আপনাদের অনেকেই নিশ্চয়ই জানেন রসময় গুপ্তকে। আমি আর নতুন করে আলোচনা করে সময় বাড়ালাম না। আপনারা যদি জেনে থাকেন কমেন্টস আকারে লিখতে পারেন, নিশ্চয়ই আমি বোঝার চেষ্টা করব যে কে এই বহুল আলোচিত রসময় গুপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।